এদিকে ৩৪ জন নেতাকে সঙ্গে নিয়ে দেশে ফিরছেন শেখ হাসিনা। আগামী ১৫ দিনের মধ্যেই পরিবর্তন হতে যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির বড় পরিসর। এখন সকল জল্পনা কল্পনা বাদ দিয়ে ৩৪ জন মন্ত্রী নিয়েই এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা নিয়ে তিনি বাংলাদেশে আসবে। ঠিক আওয়ামী লীগের কথা বলছে এরকম মনে হয়। আমি ওটা যদি শুধু অডিও শুনি এবং ওই ভয়েসটা যদি আমি রেকগনাইজ করতে না পারি, তাহলে আমার মনে হবে আওয়ামী লীগের কেউ বক্তব্য দিচ্ছে। ওনারা এখন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, অবশেষে বেরিয়ে আসলো সেই তথ্য। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। সকল জল্পনা কল্পনা বাদ দিয়ে শেখ হাসিনা হয়তো চূড়ান্তভাবে কিছুদিনের মধ্যে সিদ্ধান্ত দিবে যে ওনার ৩৪ জন মন্ত্রী নিয়েই এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা নিয়ে তিনি বাংলাদেশে আসবে। এবং বিভিন্ন টকশোর মধ্যে আওয়ামী লীগের যারা সমর্থনে কথা বলে অনেকে এই ব্যাপারে কথা বলছেন। আমার কথা হচ্ছে, সেটার কি কোনো মোটিভ দেখা যাচ্ছে বাংলাদেশে? শেখ হাসিনা ৩৪ জন মন্ত্রী নিয়ে বাংলাদেশে ঢুকবে। আমি রাজনীতিতে কোনো কিছুই অবিশ্বাস করতে পারি না, আবার কোনো কিছু 100% বিশ্বাসও করতে পারি না। কারণ রাজনীতিতে শেষ বলতে কিছু নেই। রাজনীতিতে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে, বা একদিনের মধ্যে রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যেতে পারে এবং হয়তো বা শেখ হাসিনা সত্যিকারে ৩৪ জন মন্ত্রীকে নিয়ে বাংলাদেশে ঢুকে পড়তে পারে। তিনি যেভাবে বলেছিলেন ওনার অডিও কলের মধ্যে চট করে ঢুকে পড়বো, এভাবেও ঢুকে যেতে পারে। জাস্ট একটা দিনের মাধ্যমে যে কোনো অঘটন ঘটে যেতে পারে বাংলাদেশে। আমি এটা মনে প্রাণে এখনো বিশ্বাস করি এবং এটা হতেও পারে। তাই যারা মনোবল হারিয়ে ফেলেছেন, যারা এখনো মনে করছেন আর কত আশা দিবেন, ভাই একটাও কথা হয় না, ভাই এটা হয় না কেন, আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে। আজকে আমি যে জিনিসটা বলেছি সেই জিনিসটা কালকে হয়ে যাবে না, 1 মাসের মধ্যে হয়ে যাবে না। সেই জিনিসটা হয়তো প্রসেসিং এর মধ্যে আছে, হতে কিছু সময়ও লাগতে পারে। কিন্তু অনেক কিছুই আমি বলেছি 100% সকল কিছু না ঘটলো, 60-70% অনেক কিছুই বাংলাদেশে ঘটে গিয়েছে। হয়তো বা 40% আরো কিছু সময় পরে ঘটবে। কিন্তু এটা যে ঘটবে সেটা 90% আপনারা ধরে রাখতে পারেন। যেগুলো আমি বলছি হয়তো কিছু সময় পরে ঘটবে। আর এটাও ধরে রাখেন, শেখ হাসিনা যদি বেঁচে থাকে, শেখ হাসিনা খুব শীঘ্রই, আল্লাহ যদি ওনাকে সুস্থ রাখেন, বাংলাদেশে ফিরে আসবে এবং ৩৪ জন মন্ত্রী নিয়ে বাংলাদেশে তিনি ঢুকবে। যতই আমেরিকার সাপোর্ট থাকুক ডক্টর ইউনূসের মাথার উপর, যতই পাকিস্তানের সাপোর্ট থাকুক ডক্টর ইউনূসের মাথার উপর, আওয়ামী লীগ কোন লেভেলের খেলোয়াড়, আওয়ামী লীগ কি জিনিস, একমাত্র আওয়ামী লীগের যখন পতন হয় তখনই বিরোধী শক্তি যারা থাকে আওয়ামী লীগের তারাই বুঝতে পারেন। সেটা আবারও বুঝতে পারবে এই ডক্টর ইউনূস সরকার বলেন, এনসিপি বলেন, জামাত বলেন এবং বিএনপি বলেন। এটা বাস্তবতা, এটা মেনে নিতেই হবে। সেই কারণে রুমিন ফারহানা বলেন, সালাউদ্দিন সাহেব বলেন, বিবৃতি কমিটির সদস্য, তারা আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হোক চায় না। কারণ তারা 1996 সালের কথা তাদের মনে আছে, যে আওয়ামী লীগ ছাড়া যখন নির্বাচন হয়েছিল তারা 16-17 দিনও টিকতে পারে না। আবার নির্বাচন হয়েছে, সেই নির্বাচন আবার আওয়ামী লীগ জয়লাভ করেছে। কারণ এত বড় বৃহৎ শক্তিকে ছাড়া যখন একটা নির্বাচন হয়ে যাবে, তখন সে দেশে একতরফা নির্বাচন বলে পুরো পৃথিবী জানবে এবং বাংলাদেশের মানুষ জানবে। তাই ওই নির্বাচনের গ্রহণযোগ্যতা থাকবে না এবং দেশের মধ্যে এমনিতে গোলযোগ সৃষ্টি হয়ে যাবে। আবার নির্বাচনে যে নির্বাচিত সরকার থাকবে সে সরকার ভেঙে পড়বে, আবার বাধ্য হয়ে আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন দিতে হবে। সেটা আওয়ামী লীগ ভালো করেই জানে। সে কারণে আওয়ামী লীগ এখন শুধু কোমর শক্ত করছে এবং আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে। তাই শেখ হাসিনার ফিরে আসা নিয়ে এবং শেখ হাসিনা কখন ফিরবে সেটা আমি এক্স্যাক্টলি না বলতে পারলো, কিন্তু শেখ হাসিনা যে ফিরে আসবে, আল্লাহ যদি ওনাকে সুস্থ রাখেন এবং ওনার ৩৪ জন মন্ত্রীকে নিয়েই দেশে ফিরে আসবে, এটা জাস্ট সময়ের ব্যাপার। এই জুলাই ঘোষণাপত্র বলেন, আরো যত ধরনের নাটক বলেন, কোনো কিছুই কাজে আসবে না। আর শেখ হাসিনা দেশে ফিরে আসলে সংবিধান পরিবর্তন করলো, ওদেরকে ফাঁসির রশিতে ঝুলানো কোনো ব্যাপারই হবে না, লটকাই দিবে 100%। আর শেখ হাসিনা ঝুলানো লাগবে না, বাংলাদেশের আপামর জনতাই সেফ সারা গণদোলাই দিয়ে মেরে ফেলবে। এটাই বাস্তবতা। সংবিধান চেঞ্জ করেন, জুলাই ঘোষণাপত্র দেন, যতই নাটক করা হোক, কোনো কাজই আসবে না। যখন 2001 সাল থেকে 2006 সালের শাসন আমল বিএনপি আমরা দেখেছিলাম, বিএনপি যখন পতন হয়েছে তখন আমরা সকলেই বলেছি বিএনপি আর জীবনে ক্ষমতায় আসবে না, বিএনপি রাজনীতি এখানেই শেষ, বলেছিলাম না? ঠিকই তার 2-3 বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগ ধরে নিলাম ফেসিজম কায়েম করে 16 বছর ক্ষমতায় থেকেছে। এখন দেখেন প্রেক্ষাপট, টেবিল উল্টো হয়ে গিয়েছে। সেই কথা যখন বলেছিলাম আমরা, তারা অনেকে এখনো বেঁচে আছে, যা বিএনপি আর জীবনে ক্ষমতার মুখ দেখবে না, বিএনপি রাজনীতি এখানেই শেষ। কিন্তু আওয়ামী লীগ 16 বছর ক্ষমতা থাকার পরেও আওয়ামী লীগ ক্ষমতা ধরে রাখতে পেরেছে। 2041 তো টার্গেট ছিল, ঠিকই আওয়ামী লীগের পতন হয়ে গিয়েছে, বিএনপি এখন বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর দল হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে এবং সামনে যে নির্বাচন হবে ক্ষমতার দরও এগিয়ে গিয়েছে। এটাই হচ্ছে রাজনীতি। রাজনীতিতে কখন কি ঘটে যায়, কখন কে ক্ষমতায় চলে আসে, কখন কার ক্ষমতার পতন হয়ে যায়, কেউ জানে না। তাই রেদওয়ান মাসুদ স্যার একটা কথা বলেছিলেন সূর্যের তাপে
কেউ আলোকিত হয়, আবার কেউ পুড়ে ছাই হয়ে যায়। এই রাজনীতিতে কখন কে আলোকিত হবে, কখন কে পুড়ে ছাই হয়ে যাবে, সেটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আর বিপ্লবীরা কখনো বিপ্লবী চেতনা ধারণ করতে পারে না সঠিকভাবে। বিপ্লবের পরবর্তী সময় তারা বিগড়ে যায়, এটা ইতিহাস বলে। কারণ বিপ্লবীদেরকে বিপ্লব খেয়ে ফেলে, এটা সত্য কথা। এই বিপ্লবীরা বিগড়ে গিয়েছে, দেশকে তারা সুন্দরভাবে গড়ে তুলতে পারবে না, দেশের মতো গণতান্ত্রিক প্রক্রিয়া তারা ঠিক করতে পারবে না। প্রায় যারা বিপ্লবী বলা হচ্ছে গণঅভ্যুত্থান নেতৃত্ব, প্রায় গরিব শ্রেণীর, খুব গরিব ফ্যামিলি থেকে আসছে। কিছুদিন আগে রিয়াদ নামে যে ছেলেটা 2 কোটি টাকা সামনে আমাদের সাবেক এমপির বাসায় গিয়ে চাঁদা দাবি করেছে, সে নিজে আদালতে স্বীকার করছে আমরা গরিব ফ্যামিলি থেকে এসেছি, তো টাকার লোভ সামলাতে পারিনি। এ সকলেই দেখেন সিরাজোতা, সকলেই বাটন মোবাইল, সকলে টিউশন করে নিজেরা চলতো। তারা ওই নিচু লেভেল থেকে আসছে, এখন টাকার লোভ তারা সেজন্য কেউ লোভ সামলাতে পারছে না। কেউ চাঁদাবাজিতে জড়িত, কেউ বয়স্ক মহিলার দিকে চোখ দিচ্ছে, কেউ কক্সবাজার হোটেলে নারী নিয়ে বিজি আছে, কেউ এখান দিয়ে কারো থেকে প্রাডনি ফেলাইতেছে, এ করে দিবে সে করে দিবে বলে। তাদের কাজ এখন এটাই, কারণ ওই বিপ্লবীদেরকে খেয়ে ফেলে, এদেরকে বিপ্লবীদেরকে এখন খেয়ে ফেলে সেই বিপ্লব, তারা ধ্বংস হয়ে গিয়েছে। সময়টা খুবই খারাপ যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দিয়ে সম্ভবত তিনি সরে যেতে পারলেই সম্ভবত তিনি নিজেকে ভাগ্যবান মনে করবেন। অন্তর্বর্তী সরকারকে নিয়ে আল জাজিরা সহ আন্তর্জাতিক গণমাধ্যমে একটা রিপোর্ট হয়েছে যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের রেপুটেশনকে মাটিতে মিশাই দিবে, কারণ এই অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে। রিপোর্ট আল জাজিরা সহ আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হচ্ছে যে আপনার ছাত্র জনতার আন্দোলনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছিল অন্তর্বর্তী সরকার। এই সরকারের প্রতি অসীম আশাবাদ ছিল, মনে করা হয়েছিল এখান থেকেই একটি নতুন গঠনমূলক গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের সূচনা হবে। কিন্তু 1 বছর পর সেই আশার জায়গায় ঘনীভূত হয়েছে হতাশা, মানবাধিকার লঙ্ঘনের বিচারের বিলম্ব, সাধারণ মানুষের সঙ্গে সরকারের সংযোগহীনতা এবং প্রশাসনিক সংস্কারে স্থবিরতা, এই সব মিলিয়ে ইউনূস সরকারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে দেশীয় এবং আন্তর্জাতিক মহল। আল জাজিরা, রয়টার্স সহ বিশ্বের গুরুত্বপূর্ণ গণমাধ্যমগুলো অন্তর্বর্তী সরকারের এই ব্যর্থতাকে শিরোনাম করে তুলেছে, যা নিঃসন্দেহে একটি রাজনৈতিকভাবে সতর্ক সংকেত। বাংলাদেশের জনগণের জন্য একটি নতুন ভোরের প্রতিশ্রুতি এখন যেন পরিণত হয়েছে আরেকটি অনিশ্চয়তা এবং হতাশার অধ্যায়। তারপরে মেরেছে, হ্যাঁ অনেক হিন্দু মেরেছে, এটা সত্যি কথা। কারণ যুদ্ধটা তো ভারত পাকিস্তান, পাকিস্তানি বাহিনী জানতো, পাকিস্তানি সরকার জানতো যে আগরতলাতে গিয়ে শেখ মুজিব কি গ্যাঞ্জাম করে এসছে, কি ষড়যন্ত্র করে এসছে। সেই কারণে তাকে ক্ষমতায় বসতে দেওয়া হয় নাই, যে এর দিলে তো এই তো ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিবে দেশ, জন্য করা হয় নাই। কিন্তু আমরা যদি স্বাধীনতার কথা বলেন, আলটিমেটলি পাকিস্তানের রাজনীতিবিদরা যে পরিমাণে করাপ্টেড, আমাদের মতোই, এই দেশ এমনি টিকতো না। পাকিস্তান এখন দেখেন এখনো ভাগ হইতে যাচ্ছে, এই দেশ টিকতো না, ইন্ডিয়াও টিকবে না, টুডে টুমোরো এটা টিকবে না, আপনারা বলে রাখলাম। আমরা স্বাধীন হইতেই হতো, বাট এই যে আমাদের যে গল্প সাজিয়ে দিয়ে দেওয়া হয়েছে, এই ন্যারেটিভ তো আওয়ামী লীগের ন্যারেটিভ, ইন্ডিয়ান ন্যারেটিভ। আপনি এখন এটারে করছেন স্বাধীনতার চেতনা, জাতিসঙ্গীত, জাতীয় সঙ্গীত। ওই যে ছাত্র দলের সাধারণ সম্পাদক, ওর বাপ ছিল আওয়ামী লীগের নেতা, ওর আওয়ামী লীগের নেতার ওই বাপেরে আওয়ামী লীগ এখন শিখাই দেয় তোমার ছেলেরে দিয়া তুমি এগুলি করবা। এই কালকে যে ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা করেছে, এই করেছে, এই নাসিরের কারণে হয়েছে এটা, কারণ নাসিরের বাপ আওয়ামী লীগ নেতা, ও করবে না এটা। ওইটারে জাতীয় সঙ্গীতের পক্ষে কথা বলে। তারপরে জাতীয় সঙ্গীত কোন পয়েন্টে আমার সাথে আসবে? জাতীয় সঙ্গীত, জাতীয় সঙ্গীত বাংলাদেশের কোনো নাগরিকের না। এক, জাতীয় সঙ্গীত লেখা হয়েছিল 1905 সালে বাংলাদেশের বিরুদ্ধে, বঙ্গভঙ্গের বিরুদ্ধে করা হয়েছিল। জাতীয় সঙ্গীতের সুরটা গগন হর করার, চুরি করা সুর। কোন পয়েন্টে এটা আমার জাতীয় সঙ্গীত থাকবে? আমার বল। এত আবেগী হয়ে তো লাভ নেই, এটা আবেগীয় না। ওর বাপ আওয়ামী লীগ করে, এই নাসিরের বাপ আওয়ামী লীগ, খোঁজ নেন ইয়েতে যায়, এই নোয়াখালীতে যায়, ওর বাপ আওয়ামী লীগ করতো, যেই কারণে ও আজকে এইটা করে, এই পক্ষে কথা বলে। তো এখন এগুলি যদি করতে আসেন ভাই, আমি আগেই যেটা বলছিলাম যে আমি দুর্নীতি এগুলো নিয়ে ভাই আমার কোনো ইন্টারেস্ট নাই, এটা করবেনই। অনেক মানুষ এসে বলতে পারে ইলিয়াস ভাই আপনি দুর্নীতির বিরুদ্ধে কিছু বলেন, চাঁদাবাজি নিয়ে কিছু বলবেন না। ভাই যার সুযোগ নাই সে চাঁদাবাজি করে না, যার সুযোগ আছে, আমি তো দেখছি তো, একজন ম্যাডাম, নাম বললে চাকরি থাকবে না, ম্যাডাম দ্বিতীয় শেখ রেহানা হতে যাচ্ছেন, নাম আর বললাম না, ম্যাডাম দ্বিতীয় শেখ হাসিনা হতে, শেখ রেহানা হতে যাচ্ছেন। ম্যাডামের স্বামী নাই, এবার খুঁজে বার করেন গিয়ে যান। যা করতেছে ভাই, আমার এখন যদি নাকি আমি করতে যাই এক এক করে, যদি আমার কোনো বন্ধু থাকবে না ভাই, এত প্রেশার নিতে পারবো না, দরকার নাই। সো এই দুর্নীতি মুর্নীতি নিয়ে যারা আমারে বলতে বলেন চাঁদাবাজি টাদাবাজি নিয়ে, ভাই অনেক করেছি, আর না,
ওগুলিতে যাইতে পারবো না। বাট এই যে ইন্ডিয়া আমার রক্তের মধ্যে কিন্তু লেখা ভাই, আপনি আমার আব্বা হইলেও আপনারা কিন্তু আমি ন্যাংটা করে ফেলবো। আপনি এই যে এই জাতীয় সঙ্গীতের পক্ষে কথা বলবেন, স্বাধীনতার চেতনা কথা বলে তারপরে মানুষরে ওই যুদ্ধাপরাধী ট্যাগ দেওয়ার চেষ্টা করবেন, পাছার চামড়া উড়ায় ফেলবো। দুই চোখে সরিষার মতো ফুল দেখতে থাকবেন। আপনার মতো কত বালছাল এগুলি আপনার নেতাদের, কত বড় বড় নেতা ইলিয়াসের সাথে আইসা ভাই ভাই কিছু বলি না, বললে যদি চাঁদাবাজি নিয়ে কথা বলা শুরু করি একটাও দাঁড়াইতে পারবেন না। সব কয়টার জিনিসপত্র এগুলি সারাদিন আসতেই থাকে ভাই এইখানে আমার এইটা করেছে ওইটা করেছে। ক্যামেরা বসায় রাখা লাগবে না, আমার ইমেল থেকে যদি খালি উজাড় করে দেই তাহলে পদে থাকা নেতা একটারও খুঁজে পাবেন না। সব মির্জা আব্বাস এত টাকা পয়সা, ব্যাংকের মালিক, এখনো চাঁদার টাকার ভাগ নেয় সন্ধ্যায়, তো বাদ নাই তো কেউ। আর অনেকে নাম বললাম না, টেকনিক্যালি নামটা আমি করে যাচ্ছি। ছাত্রদের প্রতি আমার একটা ভালোবাসা আছে জুলাইয়ের কারণে, যে যত বালপাকনা কথাবার্তা বলেন ভাই সমস্যা নাই। এই ছাত্রদের কারণে আজকে মানে এই যে আলহামদুলিল্লাহ বললাম যে আল্লাহ অনেক ভালো রেখেছে আগের চাইতে, এই একমাত্র এদের কারণে। সো এদের প্রতি এই সম্মানটুকু সারা জীবন দিয়া যাও। এদের সাথে ব্যক্তিগতভাবে অনেকের সাথে সম্পর্ক থাকবে, ভালো থাকবে না, বাট এদের ওভারঅল এই জুলাই যোদ্ধাদের প্রতি এই সম্মান, এটা আপনি দিবেন না সেটা আপনার ব্যাপার, আমি দিয়েই যাব। অনেকের কথাই বলছি না, কিন্তু চাঁদাবাজি এগুলো চলেই যাচ্ছে। বাট ওই জায়গাতে আঘাত করেন না, তাইলে কিন্তু সমস্যা হয়ে যাবে। কথাবার্তা শুনলে যেন আপনার কিছুদিন আগে এক চাঁদাবাজারে দেখলাম, এক চাঁদাবাজারে দেখি সে বলতেছে এই কি আওয়ামী লীগের ওই ইয়েটা ছিল যে বাংলার তুমি কে আমি কে তুমি কে, ওই যে বাঙালি 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 বাঙালি, এটা তো পশ্চিম বাংলার ডায়লগ। ওরা আমাদের বাংলার সাথে, এই তো আওয়ামী লীগের ডায়লগ এগুলি, তুমি কে আমি কে বাঙালি, গণজাগরণ মঞ্চের ডায়লগ। সবকিছু মিলা গেলে তোমাদেরকে ওইদিকে মিলাই দেওয়া হবে। সো খুব সাবধানে কাজ করতে হবে। আমরা এত কারোটা খাইও না পড়িও না, এত পাকনামি করার কিছু নাই। সবশেষ এই যে কথাবার্তা বললাম সব কিন্তু থ্রেট করলাম, কিছু বলি নাই কিন্তু করবো টরবো এগুলি, জাস্ট থ্রেট করলাম। কিন্তু আমি একতা চাই, ঐক্যবদ্ধ হন, এটা চাই। বিএনপি জামাত এনসিপি আপনাদের ভেতরে রাজনৈতিক দ্বন্দ্ব থাকবে, 71 টাইনেন না, এমনি দ্বন্দ্ব থাকবে। কে কটুক চাঁদাবাজি করেন, কে কটুক দখলবাজি করেন, কি করেন, এটা জনগণ রায় দিয়ে দিবে, জনগণের উপরে ছেড়ে দেন। আপনি যদি মনে করেন যে না আমি জামাতের চাইতে ভালো হইতে চাই, জামাত যদি মনে করেন আমি বিএনপির চাইতে ভালো হইতে চাই, তাহলে বিএনপির চেয়ে ভালো কাজ করেন, এমনি আপনি ভালো থাকবেন, এমনি পাবলিকের ভোট পাবেন। এগুলো নিয়ে কথা বলতে চাই না। কিন্তু কোনো দল যদি এই মুক্তিযুদ্ধের নামে যদি নাকি আবার ফের বিভাজনের চেষ্টা করে, তার বিরুদ্ধে কিন্তু সরাসরি দাঁড়াবো। তখন কিন্তু কিছু বলতে পারবেন না। এক পিনাকিদার একার গুতাই নিতে পারেন না, আমাদেরকে চাতায়েন না। এটা বলে রাখলাম ভাই, ভবিষ্যতে মার্ক করে রাখতেছি। কিন্তু কে কে কি বলেন এগুলি কিন্তু মনে আছে। ওই যে মিছিলের কথা বললাম একটা, তুমি কে আমি কে বাঙালি, ওরা কিন্তু মনে রাখছি। এই যে জাতীয় সঙ্গীতের কথা মনে রাখছি, কিন্তু যখন যেখানে হাতে কোনো কিছু পাওয়া যাবো ছেড়ে দেবো। পৃথিবীর কেউ তারেক রহমান ফোন করলেও শুনবো না, ছেড়ে দিব তখন। তো তখন কান্নাকাটি করে লাভ হবে না। আগেই বলে রাখলাম খুব সাবধানে। এই মুক্তিযুদ্ধের বালের যুদ্ধ নিয়ে এত বেশি পাকনামি করা যাবে না। এটা দেশ স্বাধীন হওয়া দরকার ছিল, কেমনে হয়েছে এটা নিয়ে আমরা তর্কেই যেতে চাই না। তর্কে গেলে তর্কে আইসেন, আমি বই পুস্তক দিয়া দলিল দিয়া তারপরে বুঝাই দিব যদি যেতে চান তর্কে। বাট তর্কে আমি যেতে চাই না। এটা নিয়ে দেশ স্বাধীন হয়েছে, বেটার। আমরা এখন একটা দেশ পেয়েছি। এই দেশে যারা যারা যেইভাবে ছিল পিছনের ইতিহাস নিয়ে ঘাটাঘাটি বাদ দিয়া দেশটারে কেমনে আগানো যায় সেটা নিয়ে চিন্তা করেন। রাজনৈতিক দলগুলোর ভেতরে আমি খুব মানে এত বেশি এই যে ডিজিএফআই এবং রয়ের এরা মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু, এনসিপির উদাহরণ ওই যে একটা আছে, ওর নামটা কি, এই হুদাই খালি গুতায়, বিএনপিরে গুতায়, জামাতরে গুতায়। বিএনপির কয়েকজন আছে, এগুলি হুদাই খালি জামাতকে গুতাবে, এনসিপি গুতাবে। আমি মাঝখানে একটা করলাম যে ভাই খালেদা জিয়াকে নিয়ে, জিয়াউর রহমানকে নিয়ে আজে বাজে কথাবার্তা। তা আমি এটা নিয়ে একটা পোস্ট করলাম। পোস্ট করার পরে সার্জিস আমারে কল করলো, বললো যে ভাই আমাদের ভিতরে আমরা কি কেউ বলেছে এটা নিয়ে কোনো কথা? আমি বললাম যে এটা নিয়ে যে আলোচনা হচ্ছে, তাহলে কে কে বলেছে এটা?
বলে ভাই আমাদের ভিতরে তো কেউ বলে না, আমাদের কেন্দ্রীয় আপনি দেখেন হাসনাত, আমি, নাহিদ, মাহফুজ বা কেউ, আমরা কেউ বলি না এটা নিয়ে। আমি দেখলাম আসলে বলে নাই। তো সার্জিসের ভেতরে তার মানে এটা নিয়ে তার উদারতা আছে। আপনারা সবাই বসেন ভাই, কোনো কিছু নিয়ে যদি সমস্যা হয় আপনারা বসেন, বসে তারপরে ঠিক করেন, এই জায়গাগুলোকে ঠিক করেন। কারণ এটা মাথায় রেখেন যে আওয়ামী লীগ যদি ব্যাক করে কেউ এখনকার চাইতে ভালো থাকতে পারবেন না। আর আওয়ামী লীগ ব্যাক করার সুযোগ আপনারা তৈরি করে দিচ্ছেন। আওয়ামী লীগের সেই শক্তি নাই, কিন্তু এটা করবে ইন্ডিয়া, কারণ ওদেরকে সবসময় ইন্ডিয়া নিজের দল মনে করে। এই কারণে এই জায়গা থেকে যদি আপনি নিজেকে, দেশকে যদি নিরাপদে রাখতে চান, আপনাদের ভেতরে যা মনে চায়, যত মনে চায় দলাদলি, মারামারি, খুনাখুনি যা মনে চায় করেন। আওয়ামী লীগ, ইন্ডিয়া, ইন্ডিয়ার মুক্তিযুদ্ধের ন্যারেটিভ, এই জায়গায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি ভাই কোনো দলের না, আমার একবার বিএনপি জামাত বানায়, জামাত বিএনপি বানায়। আমি আগেই বলেছি আপনাদের, আমি বাংলাদেশে একমাত্র এক পার্টি করি, সেটার নাম হচ্ছে এন্টি ইন্ডিয়ান পার্টি। আমার রক্তের যে গ্রুপ সেটা ইন্ডিয়া নেগেটিভ, এটা আমি সবসময় বলি, এখনো বলছি। ওই জায়গার বাইরে আমার কোনো কিছু করার নাই, আমার মাফ করে দিন। বাংলাদেশের বহু মানুষ আছেন যারা কিনা বলবেন যে ভাই আপনি চাঁদাবাজিকে করছেন। ভাই ওই যে বললাম যে চাঁদাবাজি নিয়ে যদি কথা বলতে যাই এখন, তাইলে আমি নিজেও চাঁদাবাজ হয়ে যাব। কেন জানেন? কারণ হয়েছে যে অনেকের এরকম কমপ্লেন আসে যে সচিবালয়ে গিয়ে আমার সাথে চ্যাটিং আছে, সেটা দেখায় বলছে যে ভাই আমি কারোর ফোন করি নাই তা না, আমি অনেক সচিবরে ফোন করেছি, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ফোন করেছি। ফোন করে যদি নাকি একটা গরিব মানুষের একটা ন্যায্য পাওনা, সে যদি অনেকদিন ঘুরছে একটা জিনিস নিয়ে, আমি বলতে পারি ভাই এই লোকটার এটা যদি একদম কোট আনকোট ঠিক এইভাবে যত সচিবের সাথে কথা হয়েছে, যত উপদেষ্টার সাথে কথা হয়েছে, সবার কাছে, পুলিশ অফিসার সবার কাছে আমার একটা ডায়লগ খুব কমন, ভাই যদি ন্যায্য মনে করেন তাহলে কাজটা করে দিয়েন। এই লোকটা অনেকদিন ধরে ঘুরছে, যদি ন্যায্য হয়, অন্যায্য কোনো, অনৈতিক কোনো আবদার, কোনো অনুরোধ, কোনো কিছু আমার কাছ থেকে কেউ যদি পান, জাস্ট আমার ফোন রেকর্ড করে ছেড়ে দিয়েন। এখন আপনি যদি আমার নামে আপনার কেউ ভয় দেখায়, আপনি দুর্নীতি করেন, আমার ভয় দেখায় যদি কেউ আপনার কাছে টাকা পয়সা চায়, আপনি যদি দেন, আমি কি করবো? আমার কিছু করার নাই তো। যদি নাকি আমারে কেউ টাকা পয়সা দিয়ে থাকেন, আমার কোনো ভয়েস, আমার কোনো কিছুতে যদি দিয়ে থাকেন, আল্লাহর রাস্তায়, এটা আমার অনেক শত্রু আছে, যে কোনো আমার এটা দেওয়ার জন্য অনেক মানুষ বসে আছে, ওর কাছে পাঠিয়ে দিয়েন। পাঠিয়ে দিলে দেখবেন যে ওরা আমার এটা প্রচার করবে। আমি এটি করি না, আল্লাহ যেন ওই রাস্তায় না নেওয়ায়। বাট ওই যে বললাম যে চাঁদাবাজির পরিস্থিতিটা এমন পর্যায়ে দাঁড়িয়েছে, এটা ঠিক করতে গেলে এখানে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। তো লম্বা কথা বললাম 1 বছরের মাথায়। আপনাদের সবার কাছে আবারও সবশেষ অনুরোধ থাকবে, ভাই প্লিজ ঐক্যবদ্ধ হন। ঐক্যবদ্ধ যদি না হতে পারেন, তাহলে আমাদের দেশের সামনে অনেক খারাপ পরিস্থিতি বিরাজ করবে। ধরেন যেই ভাইরা বিএনপিতে আছেন, আপনাকে নিয়ে কোনো খারাপ কোনো কিছু যদি নাকি মানুষ সমালোচনা করে, ভাই আমার চাইতে, আমি তো এখনো বহুত গালি শুনি, বহুত সমালোচনা সহ্য করি। আমারে প্রচন্ড ভালোবাসে এরকম মানুষের সংখ্যা যেমন আছে, আমাকে ঘৃণা করে এরকম মানুষের সংখ্যাও আছে। এই যে এই পরিস্থিতির ভেতরে আমি, যারা আমার সমালোচনা করে, আমি তাদের সমালোচনা অনেক কিছু, আসলে কি আমার এটা ঠিক হয় নাই, আমি নিজে ভুল করি। আমার ফেসবুকে যে পোস্ট দেখেন না, আমার ফেসবুকের পোস্ট কিন্তু ধরেন 50% বা তারও কম আমি করি, 50% আমার অ্যাডমিনরা করে। আপনারা হয়তো অনেকে মনে করেন অনেক পোস্ট বোধহয় আমি মনে হয় পোস্ট করি, এরা করে। ইদানিং আমি সবাই বলে দিয়েছে যে পোস্টের সংখ্যা একটু কমায় করতে। তো এখন এই যে আমার যত ধরনের সমালোচনা যা যা কিছু আছে, এখান থেকে অনেক কিছু শিখি, আমি অনেক কিছু শিখে তারপরে আমি আমার কাজ করি। আপনার নিয়ে সমালোচনা করলে তার শত্রু মনে করার কারণ নাই। শেখ হাসিনার আজকে এই অধপতনের কারণ একটাই, সে সমালোচনা সহ্যই করে না। যারা তেলবাজি করেছে তাদেরকে কাছের মানুষ মনে করেছে। এটা যদি মনে করেন, পরিণতি শেখ হাসিনার মতোই হবে। অতএব নিজের সমালোচনা করা শেখেন। আত্ম উপলব্ধির মাধ্যমে যদি আপনি নিজেকে তৈরি করেন, আমার মনে হয় সেটা আপনার জন্য, আপনার দলের জন্য, দেশের জন্য, সবার জন্য আমাদের ভালো কিছু হবে। সবাই ভালো থাকবেন। আবারও বিজয় দিবসের শুভেচ্ছা। আওয়ামী মুক্ত একটা নতুন বাংলাদেশ দেখতে চাই। আল্লাহ হাফেজ। দর্শক শ্রোতা, এনসিপির 4 নেতার সাথে পিটার হাসের বৈঠকের বিষয়ে বিস্তারিত জেনেছেন। এ বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে।